25 বছরেও দেশের ক্রিকেট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় হতাশ বিসিবি সভাপতি। বাংলাদেশেই হবে 2027 এশিয়া কাপ। এবারের আসর নিয়ে এখনো হয়নি সিদ্ধান্ত। শিডিউল অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। বিপিএলে লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি দিতে চান নতুন চেয়ারম্যান। গত আসরের স্পন্সরের অর্থ এখনো পায়নি বোর্ড। সম্প্রচার সত্য বিক্রিতেও নেই প্রত্যাশিত সাড়া। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, বাংলাদেশ একাদশে যে দুটি পরিবর্তন করেছে সেই দুটি পরিবর্তনের একটি মূলত বিশ্রাম দেওয়ার জন্য। হাসান মাহমুদ গল টেস্টে ভালো করেছেন, কিন্তু এই টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটের জন্য। আরেকটি পরিবর্তনের কথা যদি বলি, জাকেরের কপাল পড়েছে মিরাজকে জায়গা দিতে গিয়ে। যেহেতু নাইম হাসান দারুণ পারফর্ম করেছেন গল টেস্টে, সেক্ষেত্রে দুইজন অফ স্পিনারের পাশাপাশি মিরাজ যেহেতু অলরাউন্ডার, সেই জায়গা থেকে মিরাজ যুক্ত হয়েছেন। পাশাপাশি যদি একটু বলি বাংলাদেশের এই ফার্স্ট সেশনটা আসলে কেমন কেটেছে, দুই দলের আসলে কোনো দলকে এগিয়ে রাখার সুযোগ নেই এই সেশনে আলাদাভাবে, কারণ দুই দলই কিন্তু মোটামুটি সমান তালে খেলেছে। 2 উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের। বলতে হয় বাংলাদেশ দল অনেকটা উইকেটগুলো বিলিয়ে দিয়েছে। এনামুল হক বিজয় ইনিংসের শুরুতে এসেই একেবারে বাজেভাবে আউট হয়েছেন। 10 বল খেলেছেন 0 রান, যেমনটা দেখেছি গল টেস্টে। একই পুনরাবৃত্তি হলো এখানেও, যদিও এই আউট হওয়ার আগেও তিনি জীবন পেয়েছেন উইকেট কিপারের ভুলে। আসলে তিনি তখন আউট হননি, পরবর্তীতে নিজে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফিরেছেন। মমিনুল হকের কথা বলতে হয়, তিনি দারুণ ছন্দে খেলছিলেন, কিন্তু ছন্দ হারিয়েছেন, সফট ডিসমিসেল হয়েছে এবং তিনি ফিরে গেছেন 21 রান করে। তার জায়গায় আসলে বলতে হয় এই অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু বেশ কিছুদিন ধরে রানের খরায় ভুগছেন। গল টেস্টে 2 ইনিংসেই সম্ভাবনা তৈরি করেও তাই তিনি ইনিংস লম্বা করতে পারেননি। তবে বলতে হয় সাদমানের কথা এবং কি নাজমুল হোসেন শান্তর কথা। 2 ব্যাটসম্যান আছেন মাঠে, গল টেস্টে রান পেয়েছেন দুজনই এবং এই ধারাবাহিকতাটা এখন তাদের ধরে রাখার বিষয়। সাদমান 50-র কাছাকাছি রয়েছেন, শান্ত দারুণভাবে সঙ্গ দিচ্ছেন। শান্ত 2 সেঞ্চুরি করেছেন গলে, সেইটার একটা প্রত্যাশা এখানেও রয়েছে। তিনি যদিও ম্যাচের আগে ব্যথা পেয়েছিলেন, সুস্থ হয়ে ফিরেছেন, অনুশীলন করেছেন, সব মিলিয়ে ফিট রয়েছেন অধিনায়ক এবং কি তার পারফরমেন্স কিংবা তার যেই ছন্দটা আমরা গলে দেখেছি সেটা এখানে প্রত্যাশিত থাকবে। কারণ এখানকার উইকেট যেটা বলে যে আসলে প্রথম 2 দিন কিংবা 2.5 দিন পর্যন্ত ব্যাটসম্যানদের পক্ষে থাকবে। টস জেতাটা বাংলাদেশের জন্য আসলে একটা বড় ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এই উইকেটে যারা আগে টস জেতে তারা যদি একটা বড় স্কোর প্রতিপক্ষকে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষের জন্য বেশি চ্যালেঞ্জ থাকে। কারণ প্রথম ইনিংসে যখন প্রতিপক্ষ ব্যাট করবে সেটা হয়তো বা দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিনে যেও হয়তো বা প্রতিপক্ষ ব্যাট করতে পারে, তখন আসলে বোলাররা সুযোগ পাবেন প্রতিপক্ষকে কম রানের মধ্যে আউট করে দিতে। আমরা এর আগের পরিসংখ্যানগুলো যদি দেখি তেমনটাই হয়েছে। প্রথম ইনিংসেই দেখা গেছে যে দল ব্যাটিং করেছে তারা হয়তো 400 কিংবা 500 রানের একটা টার্গেট দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু প্রতিপক্ষ দেখা গেছে 2 ইনিংস ব্যাট করে ওই রানটা করতে পারেনি, এমনও হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এখন মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারদের জন্য দায়িত্ব থাকবে। শান্ত, সাদমান রয়েছেন, তারপরে মুশফিক আছেন, লিটন আছেন, মিরাজ আছেন, তারা দায়িত্ব থাকবে যে স্কোরটা বড় করার। তো কলম্বো থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন শ্রীলঙ্কার কলম্বো থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের সবশেষ খবর। এবার ভিন্ন প্রসঙ্গ, বাংলাদেশেই হচ্ছে 2027 এশিয়া কাপ। ভারত পাকিস্তান দ্বন্দ্বে এবারের আসরের বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম শোনা গেলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিন রাজধানীর রিয়া গোপ উইমেন স্পোর্টস কমপ্লেক্সে টেস্ট রজত জয়ন্তীর আয়োজনে এসে এসব কথা জানান বিসিবি সভাপতি।
তবে এত বছরেও বাংলাদেশ ক্রিকেট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় হতাশাও ঝরেছে তার কণ্ঠে। আমাদের র্যাঙ্কিং, আমাদের জয় পরাজয়, আজকাল তো স্ট্যাটিস্টিকের যুগ, পরিসংখ্যান দেখলে বুঝতে পারবো আমরা কোথায় আছি। টেস্ট ক্রিকেট হচ্ছে মেইন ক্রিকেট, আর টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই, টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা 2 দিনের ক্রিকেট, 3 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট, এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার 50 ওভারের ক্রিকেট এবং T20 ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন। তো এই জায়গাগুলোতে আমি ফোকাস হয়তো কম হয়েছে বা হয়নি, বাট আমি আবারও বলছি যে 25 বছর আমি আশা করছিলাম হয়তো 25টা এরকম প্রোগ্রাম করব, কিন্তু 25 বছর এসে আমি প্রথম প্রোগ্রাম করছি। শিডিউল অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। এবছর এশিয়া কাপ যেহেতু আমি কয়েকদিন আগে এসিসি ডিরেক্টর হয়েছি, আমি এখন জানি না, মিটিংয়ের পরে বলতে পারবো। 30শে মে পেছনে ফিরে যাব না, তা আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন থেকে, যেই আসুক পরবর্তীতে। উই আর নট পার্মানেন্ট হেয়ার, তো এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে নুরুল হাসান সোহানের জায়গা না পাওয়া আশ্চর্যজনক। ঘরোয়া সার্কিটে এত ভালো পারফরমেন্সের পরও কেউ যদি জাতীয় দলের জন্য বিবেচিত না হন, তাহলে সেটা দলের জন্যই খারাপ বলে মনে করেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলটা নিয়ে বেশ আশাবাদী তিনি। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ দিতে পারলে ভালো ফলাফল সম্ভব বলেও মনে করেন নান্নু। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত, আর শ্রীলঙ্কায় দল যাওয়ার আগ মুহূর্তে সেটা বদলে শান্তর জায়গায় আসেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক হিসেবে মানুষ দুজন হলেও একজন ক্রিকেটারের বিষয়ে তারা ছিলেন একাট্টা, সেটা নুরুল হাসান সোহান। সাবেক এবং বর্তমান দুই ওয়ানডে অধিনায়কই চেয়েছিলেন রঙিন পোশাকের ক্রিকেটের স্কোয়াডে নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি। সেজন্য ব্যক্তিগতভাবে তারা কথাও বলেছিলেন সোহানের সঙ্গে। কেবলমাত্র ব্যক্তিগত সম্পর্ক কিংবা সিনিয়র ক্রিকেটার বিবেচনায় নয়, সোহানের হয়ে কথা বলেছে তার সাম্প্রতিক পারফরমেন্সটাই। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে 11 ম্যাচে তিনি রান করেছিলেন 552, 58 এভারেজের সঙ্গে যেখানে স্ট্রাইক রেট ছিল 93.55, 250 সঙ্গে ছিল 2 সেঞ্চুরি। এরপর নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও কথা বলেছে তার উইলো। ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটেই তার ব্যাট থেকে শতক দেখেছেন সমর্থকরা। কিন্তু এত কিছুর পরও কেবলমাত্র T20 দলের অধিনায়কের কোটায় সোহানকে সরিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন লিটন দাস, যা বেশ অবাক করেছে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। লুকোচুরি না করে সরাসরি এই ঘটনায় নিজের বিস্ময় প্রকাশ করেছেন তিনি। কিছু কিছু জায়গায় যথেষ্ট ল্যাকিংস আছে, এখানে অবশ্যই এটা বা সোহানের বাদ পড়াটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে, কারণ গত এই টিমের সিরিজটাও যথেষ্ট ভালো পারফর্ম করেছে, বাট এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি আছে যথেষ্ট ভালো খেলেছে। তো এই জায়গাটা একটা কোশ্চেন আছে। নির্বাচকদের ক্রিকেটার নির্বাচন নিয়ে মোটামুটি প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক, কারণ এত বড় সমর্থক গোষ্ঠীকে ক্যাটারিং করা কখনোই সম্ভব নয়। কিন্তু প্রতিটা নির্বাচনের পেছনে যুক্তি থাকতে হবে অকাট্য, এটাই কাম্য ক্রিকেট সংশ্লিষ্টদের। যদিও মিরাজ মোসাদ্দেকের ক্ষেত্রে যে কারণ দেখিয়েছেন লিপু, তাতে যার পর নাই হতাশ সবাই। সিলেকশন প্যানেল হয়তো মনে করেছে যে এই জায়গায় অফ স্পিনারের আধিক্য দরকার নেই বা বেশি অফ স্পিনার নিয়ে যাবে না, ওখানে যেহেতু মিরাজ আছে। তো এটা চিন্তা করা ছিল অলরাউন্ডার যদি ব্যাকআপ আরেকজন থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় একটা প্লেয়ার ইনজুরি আসতে পারে বা এখানে ব্যাকআপ রিপ্লেস করতে পারে। তো সেইভাবে চিন্তা করে আর কি। তো আমার মনে হয় যে যারা সুযোগ পায়নি ওদের তো সুযোগ একটা পাইপলাইনের মধ্যেই আছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিপিএলকে টাকা বানানোর টুর্নামেন্ট হিসেবে দেখতে চান না গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম, বরং স্বচ্ছতা নিশ্চিত করে ফ্রাঞ্চাইজি দিতে চান লম্বা সময়ের জন্য। গত আসরের পৃষ্ঠপোষকদের কাছ থেকে এখনও সম্পূর্ণ পাওনা বুঝে পায়নি বিসিবি। জাতীয় দলের সম্প্রচার সত্ত্ব বিক্রির ক্ষেত্রেও প্রতিবন্ধকতা দেখছেন বৈশ্বিক পরিস্থিতি থেকে। সকল টাকা পাওয়া যায়নি, সকল টাকা যদি আমরা পাই তাহলে হয়তো 2-2.5 কোটি টাকা লাভ হতে পারে, আর যদি সেখানে না পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলো লসের ভাগিদার হতে হবে। শুধুমাত্র ক্রিকেটারদের পারিশ্রমিক নয়, ফারুক আহমেদের আয়োজিত সবশেষ বিপিএলে টাকা পাওনা খোদ বিসিবির। অবশ্য বিপিএলকে টাকা বানানোর মেশিন মনে করেন না নতুন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান, বরং এই টুর্নামেন্ট থেকে লাভের হিসেব না চিন্তা করে মাহবুব আনাম গুরুত্ব দিচ্ছেন স্বচ্ছতা নিশ্চিতে। লম্বা সময়ের চুক্তিতে দল দিতে চান বিসিবির এই পরিচালক। রেভিনিউ সাইড থেকে না চিন্তা করে ইনভেস্টমেন্ট করে এটা ভাবমূর্তিটাকে ভালো করতে হবে।
এটা আপনার স্পোর্টিংয়ে যত জায়গায় থাকে এটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু, এটা কোনো ট্যাঞ্জিবল অ্যাসেট না। একটা সময় বিপিএল আইপিএলের পরের ইভেন্টই ছিল যদি ওয়ার্ল্ড পপুলারিটিতে বলি, সেখানে আনতে হলে দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি দিত। আমি যেহেতু বিজনেস করি আমি বুঝি যে আমি যদি একটা বিজনেসে ইনভলভ হয়ে আমি প্রথম বছর প্রফিট করি না, তারপরের বছর হয়তো থার্ড ইয়ারে গিয়ে আমি প্রফিটেবিলিটির দিকে যেতে চাই। সো এটা দীর্ঘমেয়াদী না হলে আমার মনে হয় না এই লিগটা সার্ভাইভ করবে। 30 তারিখ বোর্ড সভার আগে চলতি সপ্তাহে আলোচনায় বসবেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। সেখানেই সিদ্ধান্ত হবে টুর্নামেন্ট আয়োজন, ফ্র্যাঞ্চাইজি বিতরণ সহ সব গুরুত্বপূর্ণ বিষয়ের। এছাড়া বছর জুড়ে বিপিএল নিয়ে কাজ করার জন্য আলাদা টিম তৈরি করার ইচ্ছেও আছে। গভর্নিং কাউন্সিলটা আমি মনে করি বর্ধিত করা দরকার। এখানে আরও এক্সপার্টিস আসা দরকার। ইট কুড বি লিগাল এক্সপার্টিস, কমার্শিয়াল এক্সপার্টিস, ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস এবং ফ্র্যাঞ্চাইজির থেকেও একটা রিপ্রেজেন্টেশন থাকা দরকার, কারণ উই আর অল টুগেদার। সো এটা আই থিঙ্ক উইল হেল্প মিটিগেট লট অফ দ্য ইস্যুস যেটা আমরা পরে দেখতে পাই। যদিও বিপিএল এর আগে আপাতত টিভি সত্য বিক্রি নিয়েই চিন্তা বেশি। 2027 পর্যন্ত ভিন্ন ক্যাটাগরিতে সম্প্রচার সত্য বিক্রির লক্ষ্য বোর্ডের। যদিও বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে প্রত্যাশা বেশি নেই নীতি নির্ধারকদের। গ্লোবাল মার্কেট ইজ ভেরি সফট, এটা সবাইকে মানতে হবে। আর এখন বিশ্বের বাজারে যেভাবে যুদ্ধ চলছে তাতে তো বাজার আরও মন্দা। মিডিয়া রাইটটা বেচার জন্য আমরা টেলিভিশন, স্যাটেলাইট এবং ওটিটি দুটাকে আলাদা করছি। গ্লোবাল করতে পারবে কেউ, খালি বাংলাদেশের জন্য করতে পারবে কেউ, কালো ক্যারিবিয়ানের জন্য করতে, এটাকে অনেক বিভক্ত করা হয়েছে জাস্ট টু ব্রিং মোর প্লেয়ার্স অন দ্য টেবিল। লোকাল টেলিভিশন, গ্লোবাল আর ওটিটি তিনটি আলাদা ক্যাটাগরিতে 2 বছরের জন্য টিভি রাইটস বিক্রি করবে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টেস্ট ক্রিকেটে 25 বছর উদযাপনের মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে সাগরপাড়ে স্টেডিয়ামে ক্রিকেট কার্নিভাল সহ নানা আয়োজনে মুখর ছিল বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। ক্রিকেটের বিকেন্দ্রীকরণে প্রত্যেকটা বিভাগে সুযোগ সুবিধা, খেলা ও মাঠের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি বা রজত জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও নানা কর্মসূচি আয়োজন করে। সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্রিকেট কার্নিভাল, অনূর্ধ্ব 12 বালক বালিকাদের 6 সাইড ক্রিকেট টুর্নামেন্ট সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। সেই সঙ্গে প্যারেন্টাল কোচিং সেন্টার, পেসার হান্ট, হিট দ্য স্টাম্প সহ ছিল নানা আয়োজন। খুদে ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় পুরো স্টেডিয়াম। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় সাগরপাড়ের স্টেডিয়ামকে। দিনব্যাপী নানা আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। বোলিং হান্টে আসছি, পেস বল। তো আমরা চাই যে আমি চাচ্ছি আমি সব থেকে জুড়ে বোলিং করব। ন্যাশনাল টিমে আর কি যাওয়ার ইচ্ছা আছে। আমরা একটা ভালো জায়গায় খেলবো, ভালো একটা জায়গায় খেলে দেশকে উচ্চ লেভেলে নিয়ে যাব। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক জাতীয় দলের অধিনায়করা। প্রতিটি বিভাগের প্রতি বিশেষ নজর দেওয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের কথা জানায় বিসিবি। সেই সঙ্গে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে প্রত্যেকটা বিভাগে সুযোগ সুবিধা, খেলা ও মাঠের সংখ্যা বাড়ানোর কথা জানান ক্রিকেট সংশ্লিষ্টরা। ডিভিশনের হেডকোয়ার্টারগুলিতে যদি আমরা যে ক্রিকেট সেন্টারগুলি যদি গড়ে তুলতে পারি এবং আমাদের যদি পুরো দায়িত্বটা যদি সব ডিভিশনের মধ্যে পড়ে যায় ডেভেলপিং অফ বাংলাদেশ ক্রিকেট, তাহলে দেখবেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে একটা ভালো ফল পাওয়া যাবে। এদিকে চট্টগ্রাম এসে হাবিবুল বাশার সুমন জানান, শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে নিজেদের প্রমাণ করতে চাইলে ভালো খেলার ও ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই বলে জানান হাবিবুল বাশার সুমন। এই টেস্ট ম্যাচটা আমাদের ভালো করতে হবে, আমাদের কনসিস্টেন্টলি ভালো করতে হবে। আমরা কিন্তু সেটা করেছিলাম একবার, পাকিস্তানে কিন্তু সেটা করেছি আমরা। পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কাতেও বেটার সাইড ছিল, পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার বেটার সাইড, সেখানে কিন্তু আমরা একবার করেছি। সো আই হোপ যে আমরা এই টেস্ট সিরিজে আবার সেটা রিপিট করতে পারবো। 2000 সালের 26শে জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। খেলার সময় আরও থাকছে। সেপ্টেম্বর উইন্ডোতে ইয়েমেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চায় বাফুফে। সম্ভাবনা নেই শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টের। আগ্রহী নয় ইউরোপের কোনো দল। ক্লাব বিশ্বকাপের আরও খবর। নকআউট পর্ব নিশ্চিতে আজ রাতে দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসান এফসির মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। সিনসিনাতিতে ম্যাচ শুরু হবে রাত 1টায়।
গ্রুপের আরেক ম্যাচে একই সময়ে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও সানডাউন্স। এফ গ্রুপের 2 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ফ্লুমিনেন্সের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করলেও পরের ম্যাচে বরুশিয়ানরা জিতেছে 4-3 ব্যবধানে। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ান প্রতিপক্ষের বিপক্ষে হার এড়ালেই নিশ্চিত হবে ডর্টমুন্ডের নকআউট পর্ব। তবে নিকো কোভাচের দল চাইবে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিতে। জয় পেলে সুযোগ থাকবে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 16 নিশ্চিত করার। অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়হীন উলসান, হেরেছে 2 ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে জয় না হলেও অন্তত একটা পয়েন্ট নিয়ে ফিরতে চাইবে দক্ষিণ কোরিয়ান ক্লাবটি। শ্রীলঙ্কা কিংবা নেপালের বিপক্ষে সেপ্টেম্বর উইন্ডোতে কোনো অ্যাওয়ে ম্যাচ খেলার পরিকল্পনা নেই। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ তাই এমন সিদ্ধান্ত বাফুফের। তবে আফগানিস্তান কিংবা ইয়েমেনের মতো শক্তিশালী প্রতিপক্ষ পেলে নিউট্রাল ভেন্যুতে খেলার বিষয়ে সম্মত টিম ম্যানেজমেন্ট। এমনকি চাইনিজ তাইপে কিংবা মালয়েশিয়া খেলতে রাজি হলে প্রয়োজনে তাদের মাঠে গিয়েও খেলবে বাংলাদেশ। ভয়ঙ্কর। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য বাংলাদেশের প্রস্তুতিটাই আসল, হার কিংবা জিত মুখ্য নয়। তবে যে বিষয় দুটো গুরুত্ব পাচ্ছে তা হলো ভেন্যু এবং প্রতিপক্ষ। বাংলাদেশ চাইছে হংকংয়ের শক্তিমত্তার কাছাকাছি কোনো দলের বিপক্ষে খেলতে, একই সঙ্গে সেটা হোমে হলে আরও ভালো। এজন্য বাফুফে হাত বাড়িয়েছে এশিয়ার 4 দেশে, যেখানে ইয়েমেন এবং আফগানিস্তান আছে প্রায়োরিটি লিস্টে। কারণ এই দল দুটো রাজি হলে ম্যাচ হবে ঢাকায় অথবা তৃতীয় কোনো ভেন্যুতে। ফুটবল ফেডারেশনের পছন্দের বাকি দল দুটো চাইনিজ তাইপে ও মালয়েশিয়া। শক্তিমত্তায় বাংলাদেশের তুলনায় ওরা বেশ এগিয়ে। ওরা রাজি হলে প্রয়োজনে তাই ওদের দেশে গিয়েও ম্যাচ খেলতে সম্মত বাফুফে। ইয়েমেন, চাইনিজ তাইপে এবং আফগানিস্তানকে বলেছি, মালয়েশিয়াকেও বলেছি যে তাদের ওখানে গিয়ে আমরা খেলতে পারি। তাদেরকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং থার্ড ভেন্যু যদি হয়, যেমন ইয়েমেন কিংবা আফগানিস্তান, তারা হয়তো থার্ড ভেন্যু প্রেফার করবে, সেখানেও তারা আমরা খেলতে রাজি আছি। সো এই ইনভিটেশনগুলি কিন্তু বেশ আগে চলে গিয়েছে, ওদের সাথে কথাবার্তা চলছে এখন। আমি আশা করি মেবি এনাদের সপ্তাহখানেকের ভিতরে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা কাদের সাথে খেলবো, কয়টা খেলা খেলবো, সেটা চূড়ান্ত হয়ে যাবে। সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা এবং নেপাল। লঙ্কানদের পরিকল্পনায় ছিল 4 জাতি টুর্নামেন্ট। তবে সূত্র বলছে প্রতিপক্ষ না পাওয়ায় এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না শ্রীলঙ্কা ফুটবল। আর নেপাল চায় দশরথ রঙ্গশালায় হামজাদের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ খেলতে। দুটো অফারই অ্যাওয়ে ম্যাচের জন্য হওয়ায় তাতে খুব একটা আগ্রহ নেই বাফুফের। শ্রীলঙ্কা এবং নেপাল আমাদেরকে ইনভাইট করেছে তাদের ওখানে গিয়ে খেলার জন্য। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা যেন আমাদের চেয়ে শক্তিশালী দলের সাথে খেলি। রেজাল্টটা এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রস্তুতি। আপনারা জানেন আমাদের অক্টোবরে হংকংয়ের সাথে খেলা আছে। সো দিস উইন্ডো উইল বি কনসিডার্ড অ্যাজ এ প্রিপারেটরি ফর দ্য অক্টোবর উইন্ডো। আসছে ফিফা উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ খেলার পরিকল্পনা নেই ইউরোপের কোনো দলের বিপক্ষেও। বাফুফে 7টি দেশে আমন্ত্রণ পাঠালেও ক্যালেন্ডার বুক থাকায় সাড়া দেয়নি উয়েফাভুক্ত দেশগুলো। লিথুয়ানিয়া রাজি হলেও তারা সময় দিয়েছে নভেম্বরে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শিরোপা খরা কাটাতে এবার ইউরোপ, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার ফুটবলারের চোখ বসুন্ধরা কিংসের। টানা 5 বারের লিগ চ্যাম্পিয়নরা এরই মধ্যে কাজ শুরু করেছেন বিদেশি ফুটবলারদের নিয়ে। দেশীয়দের মধ্যে গত মৌসুমের পারফরমেন্সের ভিত্তিতে ভালো করাদের রাখা হবে দলে। আনিসুর রহমান জিকোকে বাতিলের খাতায় ছুঁড়ে ফেলার গুঞ্জন উড়িয়ে দিয়েছে কিংস কর্তৃপক্ষ। তবে কিংসের মতো প্রতিষ্ঠিত তারকা নয়, বরং বয়সভিত্তিক ও একাডেমি নির্ভর দল করতে চায় ফর্টিস এফসি। 2025-26 মৌসুমের শীর্ষ 4-এ থাকার লক্ষ্য তাদের। 2013 সালে দেশের ফুটবলে পা রাখার পর থেকেই শিরোপা জয় রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছিল বসুন্ধরা কিংস। টানা 5 বারের লিগ চ্যাম্পিয়নদের এবার শিরোপা ছাড়াই কেটেছে মৌসুম। 18 ম্যাচে 9 জয়ে 32 পয়েন্ট নিয়ে 3 থেকে শেষ হয়েছে তাদের মৌসুম। 2025-26 মৌসুম শুরু করার আগে তাই সতর্ক বসুন্ধরা। শিরোপা খরা কাটাতে এবার নতুন করে সেজে উঠবে কিংস। দেশীয়দের নিয়েও আছে পরিকল্পনা। যারা ভালো করেছেন তাদের নেই কোনো ভয়। তবে বাজে মৌসুম পার করাদের ভিন্ন ঠিকানা বেছে নেয়ার আভাস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কোচ বিতর্ক নিয়েও খোলাসা করেছেন ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর। আমাদের যে ফরেন প্লেয়ারগুলো আছে সেগুলোতে চেঞ্জ করবে, যেহেতু আমরা এবার পিছিয়ে গেছি, লিগের টাইটেল পাইনি। তো ফরেন প্লেয়ার, ফরেন কোচ হয়তো তার ডিজায়ার হচ্ছে বদলাবে। এবং আমরা যেগুলো করবো ইউরোপ থেকে
ল্যাটিন আমেরিকা থেকে অথবা আফ্রিকা থেকে উনি ডিক্লেয়ার দিয়েছেন যে এই 3টা ক্লাব থেকে নেবে। আমরা তাকে পাঠিয়েছি বাইরে, ওনার দেশে পাঠিয়েছে এবং উনি রেস্টে আছেন। যেহেতু উনি শরীর খারাপ, উনি হয়তো কোচিং কয়দিন বাদ দিবে, কোচিং থেকে কয়েকদিন থাকবে না, সরে দাঁড়াবে। সেই হিসাবে আমরা অন্য কোনো কোচ দেখব। কদিন ধরেই বাতাসে গুঞ্জন দীর্ঘদিনের পুরনো গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে বিদায় করে মিতুল মার্মাকে দলে ফেরাচ্ছে তারা। তবে এই গুঞ্জন উড়িয়ে দিল কিংস। জিকো একটা আমাদের ইনডিসিপ্লিন ছিল, তাকে যখন অফ করা হলো তখন শ্রাবণ অলরেডি ভালো পারফর্ম করে ঢুকে গেছে। এখন যদি শ্রাবণ যদি আবার ব্যর্থতার পরিচয় দেয় তখন জিকো আবার ডেফিনেটলি আসবে। জিকো নিঃসন্দেহে ভালো প্লেয়ার। এদিকে কিংসের মতো তারকা সমৃদ্ধ দল নয়, বরং নিজস্ব একাডেমি আর বয়সভিত্তিক দল থেকে উঠে আসা তরুণদের নিয়ে দল গড়ার পক্ষে দেশের আরেক ক্লাব ফর্টিস এফসি। 2025-26 মৌসুমেও এর ব্যতিক্রম নয় দলটি। 18 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে এবার 6 থেকে শেষ করেছে তারা। নতুন মৌসুমে 35 জন নিবন্ধিত ফুটবলারের মধ্যে অন্তত 5 জন অনূর্ধ্ব 20 বছর বয়সী ফুটবলার রাখার নিয়ম রেখেছে লিগ কমিটি। এটাকে ইতিবাচক হিসেবেই দেখছে ফর্টিস। আসন্ন মৌসুমে বয়সভিত্তিক দলের ফুটবলারদের পাশাপাশি একাডেমি থেকে প্রতিশ্রুতিশীলদের নিয়ে দল গড়ার পক্ষে ফর্টিস। আমরা সাধারণত লোকাল ইয়াং প্লেয়ারদের আমরা প্রমোট করতে চাই। আমাদের দলে 7 থেকে 8 জন প্লেয়ার আছে যারা দীর্ঘমেয়াদী আমাদের সঙ্গে চুক্তি, 3 বছরের চুক্তি। আপনারা যদি দেখে থাকেন আমাদের লাস্ট আন্ডার-19 টিমের প্লেয়ার। আমরা এরকম আরও কিছু তরুণ প্লেয়ার নেব যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলকে সার্ভ করতে পারবে। মূল দলের ক্যাম্প শুরু হওয়ার আগে আমাদের যে কিছু একাডেমি প্লেয়ার লাস্ট ইয়ার আন্ডার-18 খেলেছেন তাদেরকে কয়েকজন প্লেয়ারকে ডেকে আনা, তাদের লাস্ট অবস্থানটা দেখব এবং কতজন প্লেয়ারকে সুযোগ দেওয়া যায় সেই বিষয়টা পরখ করার জন্য আমরা খুব আগে ক্যাম্পটা শুরু করতে চাচ্ছি। 1 জুন থেকে 14 আগস্ট পর্যন্ত চলবে দলবদল। এখন থেকে ফিফা প্ল্যাটফর্মে ক্লাবগুলোই ফুটবলার নিবন্ধন করতে পারবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সাবিনা, মাসুরা, সানজিদাদের ছাড়াই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গেল মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলা স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই আছেন এবারের দলে। বাদ পড়েছেন গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন 2 গোলকিপার মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন। লম্বা সময় পর মিয়ানমার সফর দিয়ে আবারও দলে ফিরেছেন এই ফুটবলার। সংবাদ সম্মেলনে 3 সিনিয়র ফুটবলারকে বাদ দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে যান বাংলাদেশের কোচ ও অধিনায়ক। বাছাই পর্বের সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামী রোববার প্রথম ম্যাচে আফাইদা খন্দকারের দল মুখোমুখি হবে বাহরাইনের। 2 জুলাই মিয়ানমার ও 5 তারিখে খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস, ধন্যবাদ। জেমস বাটলার এবং ক্যাপ্টেন আফিদা খন্দকার, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন উইমেন্স এশিয়া কাপ আমাদের টার্গেট থাকবে কোয়ালিফাই করা। 3টি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার খুবই স্ট্রং টিম। আমরা চেষ্টা করব ওদের সাথে ম্যাচ বাই ম্যাচ জেতার। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের টার্গেট পূরণ করে দেশে ফিরতে পারি। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিডিউল অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। বাংলাদেশই হবে 2027 এশিয়া কাপ। এবারের আসর নিয়ে এখনো হয়নি কোনো সিদ্ধান্ত। 25 বছরেও দেশের ক্রিকেট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় হতাশ বিসিবি সভাপতি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।